পৃথিবীর আকার কি প্রকৃতপক্ষে গোল না চ্যাপ্টা? কি রকম? বলছে ইসিডোর অফ সাভেল্লি বলেন যে পৃথিবী থালা ও চাকার মতো গোল। এনারা আরো নিখুঁত ভাবে সেই পরিমাপ করেন, তাই তো? মানে অর্থাৎ গোল যে পৃথিবী সেটা বোঝাই যাচ্ছে। গোলাকার হওয়ার পূর্ব দিকের দেশগুলিতে আগে সূর্যোদয় হয়, সকাল, মধ্যাহ্ন, বিকেল ও সূর্যাস্ত হয় আগে, আর পশ্চিম দিকে পরে হয়। ঠিক আছে, মানে পৃথিবী যদি সমতল হতো তাহলে কি হচ্ছে, তিনটি যে দণ্ড ভাসিয়ে দিয়েছিল সেই দণ্ড কিন্তু একই রকম অবস্থানে থাকত। পৃথিবীর নিরক্ষীয় মধ্যভাগ মেরু অঞ্চল অপেক্ষা ব্যাসে 43 কিমি ও পরিধিতে 135 কিমি বড়। তাই নিরক্ষীয় অঞ্চল কিছুটা ফোলা এবং মেরু অঞ্চল খানিকটা চাপা প্রকৃতির হয়ে থাকে। প্রাচীনকালে গ্রিকরা জিওমেট্রি থেকে পৃথিবী পৃথক করে আলাদা বিষয় হিসেবে জিওডিসি বিষয়টিকে জনপ্রিয় করেন। পৃথিবী সৌরজগতের বিভিন্ন গ্রহের মধ্যে পৃথিবী হচ্ছে একটি অন্যতম গ্রহ, যার মধ্যে প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। আচ্ছা, পৃথিবীর আকার বা আকৃতি সম্পর্কে মানুষের কিরকম ধারণা ছিল আগে, সেই সম্পর্কে তোমরা জানো? পৃথিবীর আকার কি প্রকৃতপক্ষে গোল না চ্যাপ্টা? কি রকম, সেই সম্পর্কে কি তোমরা জানো? মানুষের ধারণা কি ছিল যে পৃথিবীর আকার গোল না চ্যাপ্টা? সেই সম্বন্ধে পুরোপুরি ভাবে জানতে গেলে তোমাদের থাকতে হবে এই ভিডিওটিতে, এবং সম্পূর্ণভাবে মন দিয়ে এই ভিডিওটা দেখতে হবে। চলো শুরু করা যাক আজকে নবম শ্রেণীর প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী সম্পর্কে। আচ্ছা, প্রথমেই বললাম যে এই ভিডিওতে হচ্ছে কি পৃথিবীর আকার কিরকম ছিল, আকার সম্বন্ধে বা আকৃতি সম্বন্ধে মানুষের ধারণা কিরকম ছিল সেই সম্পর্কে আমরা জানবো, তাই তো? তো পৃথিবীর আকার এবং আকৃতি সম্পর্কে মানে আমরা কি বুঝবো সেটা দেখে নেওয়া যাক। বলছে তোমাদের মাথার ওপর অনন্ত মহাকাশে দিনের বেলায় সূর্য, রাতের বেলায় চাঁদ ও অসংখ্য তারাকে দেখে থাকো, কিন্তু পৃথিবীকে পুরোপুরি দেখতে পাও না, কারণ পৃথিবীতে আমরা হচ্ছে কি বাস করি। আমাদের এই পৃথিবী হলো সূর্যের পঞ্চম বৃহৎ এবং তৃতীয় দূরতম গ্রহ, একমাত্র যেখানে প্রাণীর সৃষ্টি হয় ও মানুষের আবাসস্থল গড়ে উঠেছে। সৌরজগতে পৃথিবীর অবস্থান, আকৃতি, আকার, গতি, গঠন, ব্যাস, পরিধি, ক্ষেত্রমান, আয়তন, ওজন সম্পর্কে নানান ধারণা এবং নানান তথ্য পাওয়া যায়। সেই ধারণা সম্পর্কে আমরা আজকে জানবো। বলছে পৃথিবীর আকৃতির ধারণা, বললাম না পৃথিবীর আকার বা আকৃতি সম্পর্কে মানুষের ধারণাটা কিরকম ছিল সেই সম্পর্কে আমরা জানবো। তাহলে কি বলেছে যে পৃথিবীর আকার বা আকৃতি সম্পর্কে ধারণা কি বলেছে? বলছে পৃথিবীর আকৃতি সম্পর্কে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে বিভিন্ন ধারণা হচ্ছে প্রচলিত ছিল। কি ধারণা? বলছে প্রাচীন ধারণা কি ছিল? বলছে পৃথিবীর সমতল বা চ্যাপ্টা আকৃতি। প্রাচীন ধারণা ছিল যে পৃথিবী হচ্ছে সমতল বা চ্যাপ্টা আকৃতির। কি বলেছে? পৃথিবীর আকৃতি সর্বপ্রাচীন ধারণা হলো পৃথিবী হচ্ছে কি চ্যাপ্টা, মানে প্রাচীন ধারণা হচ্ছে কি পৃথিবীর চ্যাপ্টা। কি বলেছে? গ্রীষ্মে প্রাচীন যুগ, নিকট প্রাচ্যের ব্রোঞ্জ লোহা যুগ সভ্যতায়, হেলিনিস্টিক যুগ, ভারতে গুপ্ত যুগ এবং চীনে সপ্তদশ শতক পর্যন্ত দার্শনিক ও পণ্ডিতদের ধারণা ছিল যে পৃথিবীর চ্যাপ্টা রুটির মতো ও টেবিলের মতো, যার উপর আকাশ এক বিশাল উপর করা পেয়ালা। ঠিক আছে, তাহলে মানুষের মানে ধারণা কি ছিল? যে পৃথিবীর আকৃতি হচ্ছে কি চ্যাপ্টা, রুটির মতো, তাই তো? আর আকাশ হচ্ছে এক বিশাল উপর করা, তাই তো? উপর করা কি পেয়ালা। আচ্ছা, তারপর কি বলেছে? বলছে সমতল পৃথিবীর প্রান্ত বা সীমা আছে, সেখান থেকে এক পা বাড়ালে পৃথিবী থেকে পতন ঘটবে। তারা মনে করতো যে চ্যাপ্টার মতো মানে রুটির মতো পৃথিবীর আকার, তো তার তো রুটির যেমন কিনারা থাকে তেমনি তারা ভাবতো যে কিনারা থেকে তারা পা বাড়ালেই তারা পড়ে যাবে। ঠিক আছে, তারপর কি বলেছে? মেসোপটেমীয় ধারণা। মেসোপটেমিয়া যুগের কি ধারণা আছে? বলছে প্রাচীন মেসোপটেমিয়া যুগে মনে করা হতো সমতল থালার মতো পৃথিবী একটি বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এবং গোলাকার আকাশ দিয়ে ঘেরা।
ঠিক আছে, তাহলে মেসোপটেমিয়া যুগের কি ধারণা ছিল? সমতল থালার মতো পৃথিবী একটি বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে, এবং গোলাকার আকাশ দ্বারা সেটি ঘেরা। তারপরে কি বলেছে? বলছে এর ভিত্তিতে হেকটিয়ার সমতল পৃথিবীর মানচিত্র তৈরি করেন। বলছে এই যে ধারণা, সেই ধারণার ভিত্তিতে হেকটিয়াস কি করে? পৃথিবীর মানে সমতল পৃথিবীর মানচিত্র তৈরি করেন, গোলাকার কিন্তু না, সমতল পৃথিবীর মানচিত্র তৈরি করেন। তারপর কি? চীনাদের ধারণা কি ছিল? বলছে চীন সম্রাট ও তার দেশবাসীগণ মনে করতেন যে পৃথিবী পৃষ্ঠের সমতল ও বর্গাকার এবং গোলাকার আকাশ বেষ্টিত চিনি সমগ্র পৃথিবী, এর বাইরে কোনো ভূখণ্ড নেই, ঠিক আছে। আছে কেবল অতিকায় উত্তাল ঝঞ্ঝা সমুদ্র, যার মাঝে রয়েছে প্রস্ফুটিত পদ্মের মতো চীন দেশ। তাহলে তারা কি মনে করতো? যে চীন দেশটাকে নিয়েই হচ্ছে এই পৃথিবী গঠিত হয়েছে, তাই তো? একমাত্র চীন দেশই হচ্ছে কি পদ্ম ফুলের মতো, সেই পদ্ম ফুলের মতো গঠিত হয়েছে, মানে চীনকে একমাত্র চীনই হচ্ছে তার মানে চীনকে নিয়ে গঠিত হচ্ছে এই পৃথিবী, অন্য কোনো দেশকে নিয়ে নয়। তারপর কি বলেছে দেখো, আচ্ছা, গ্রিকদের কি ধারণা ছিল? বলছে ভূমধ্য সাগরের তীরে বসবাসকারী গ্রিকগণ মনে করতেন যে পৃথিবী এক বিশাল দ্বীপের মতো সমতল থালা, যার চারিদিকে বেষ্টন করে আছে আদি অন্তহীন এক উত্তাল মহাসাগর, আর দ্বীপটির মধ্যভাগে আছে এক সমুদ্র, এবং সমুদ্র তীরে গ্রিকদের জনবসতি গড়ে উঠেছে, ঠিক আছে। এক গ্রিক পণ্ডিত হোমার হেসিউড ডেমোক্রিটাস থালেস এই ধারণা সমর্থন করেন। গ্রিক বিজ্ঞানী অ্যানাক্সিমেনিস দৃঢ় বিশ্বাস করতেন যে পৃথিবী ঠিক সমতল আয়তাকার দেখতে। তাহলে কি বিশ্বাস করতো? যে পৃথিবী হচ্ছে কি এক সমতল আয়তাকার দেখতে, ঠিক আছে, পৃথিবীকে। তারপর কি বলেছে? পৃথিবী গোলাকার আকৃতি। 600 খ্রিস্টপূর্ব থেকে 300 খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রাচীন গ্রিক যুগ পৃথিবীকে জলপূর্ণ পাত্রে বসানো অর্ধেক আপেল বা কমলা লেবুর মতো গোলক বলে মনে করতেন। এই ধারণা সমগ্র প্রাচীন বিশ্বে প্রসার লাভ করে মধ্যযুগ পর্যন্ত স্থিতিশীল হয়, ঠিক আছে। মানে তারপর কি হচ্ছে? 600 খ্রিস্টপূর্ব থেকে 300 খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রাচীন গ্রিকরা কি করছে? যে পৃথিবীকে এবার গোলক রূপে তারা কল্পনা করছে, ঠিক আছে, মানে অর্ধেক আপেল এবং কমলা লেবুর মতো গোলক বলে তারা মনে করছে। এই ধারণা সমগ্র প্রাচীন বিশ্বে প্রসার লাভ করে এবং মধ্যযুগ পর্যন্ত স্থিতিশীল হয়। মানে মধ্যযুগ পর্যন্ত এই ধারণা স্থিতিশীল হয়, মানে এই যে গোলক টাইপের দেখতে পাচ্ছ, এখানে একটা পৃথিবীর চিত্র দেয়া আছে, ঠিক আছে। তারপর কি দেখো, বলছে প্রাচীন যুগে ফিনিসিয়ানদের ধারণা। সিরিয়ার উপকূলবাসী ফিনিসীয়গণ সমুদ্র পাড়ি দিয়ে দেশে ফেরার সময় প্রথমে পর্বতচূড়া ও পরে ঘরবাড়ি দেখতে পান, যা থেকে তাদের ধারণা হয় পৃথিবীর চ্যাপ্টা নয়, পূর্ণ প্লেট বা ডিশের মতো গোল, ঠিক আছে। প্রাচীন যুগে কিরকম তাদের ধারণা হয়? যে পৃথিবী চ্যাপ্টা নয়, পৃথিবী হচ্ছে পূর্ণ প্লেট বা ডিশের মতো গোল, ঠিক আছে। তারপর হচ্ছে কি গ্রিক জ্যোতির্বিদদের ধারণা। বলছে 250 খ্রিস্টপূর্ব ভূগোলের জনক এরাটোস্থেনিস প্রথম গোলাকার ভূপৃষ্ঠের পরিধি নির্ণয় করেন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন কে? এরাটোস্থেনিস। একইভাবে সেলুকাস পসিডোনিয়াস বক্র ভূপৃষ্ঠের ধারণাও প্রতিষ্ঠিত করেন। তারপর কি বলছে? বলছে ভারতীয় জ্যোতির্বিদগণ। এবার হচ্ছে ভারতীয় জ্যোতির্বিদগণদের কি ধারণা ছিল, কি বলছে দেখো। বলছে ভারতীয় জ্যোতির্বিদ ও গণিততত্ত্ব আর্যভট্ট গোলীয় পৃথিবীর পরিধি নির্ণয় করেন এবং বরাহমিহির পৃথিবী হ্যাঁ কি বললাম আরেকবার বলি। বলছে ভারতীয় জ্যোতির্বিদ এবং গণিততত্ত্ববিদ আর্যভট্ট গোলীয় পৃথিবীর পরিধি নির্ণয় করেন 4967 ওজান আছে। আর বরাহ মিহিরও পৃথিবীর গোলক আকৃতির ধারণা পোষণ করেন। এবার হচ্ছে কি পৃথিবীর পরিধি নির্ণয় করা হচ্ছে, যার মাধ্যমে এই ধারণা পাওয়া যাচ্ছে যে পৃথিবীকে ওনারা গোলক বলে মনে করতেন, তাই তো। মানে গোলকের যার জন্য হচ্ছে কি পৃথিবীর পরিধি তারা নির্ণয়
করেছিলেন, তাই তো? তারপর কি বলেছে দেখো, মধ্যযুগ। মধ্যযুগে এবার খ্রিস্টানদের ধারণা কি আছে, বলছে ইসিডোর অফ সাভেল্লি বলেন যে পৃথিবী থালা ও চাকার মতো গোল। দেখো, মধ্যযুগে খ্রিস্টানদের ধারণা কি ছিল, পৃথিবী হচ্ছে থালা বা চাকার মতো গোল। ভিনিরেবল ভূপৃষ্ঠে অসমান দিন রাত সংগঠন থেকে গোলক পৃথিবীর কথা বলেন, এবং অ্যানিনিয়া সিরাকাটসি পৃথিবীকে বায়ুমণ্ডল ও আকাশ বৃষ্টিত ডিমের মতো গোলক বলে মনে করেছেন। ঠিক আছে, মানে খ্রিস্টানরা মনে করছেন যে পৃথিবী হচ্ছে কি চাকার মতো গোল। ঠিক আছে, এবার গোল ধারণা আসছে। আগে আমরা ধারণা পাচ্ছিলাম চ্যাপ্টা, সমতল, থালার মতো, রুটির মতো। এবার হচ্ছে ধারণা আছে কি গোল আকৃতির, গোলক আকৃতির। আচ্ছা, মুসলিম জ্যোতির্বিদদের কি ধারণা? মুসলিম জ্যোতির্বিদদের ধারণা হচ্ছে কি ক্যালিফ আল মামুন 10 ডিগ্রি অক্ষাংশে গোলীয় ভূপৃষ্ঠের পরিধি নির্ণয় করেন 24,000 মাইল। আবু রেহান বিরুনি নিখুঁতভাবে গোলাকার ভূপৃষ্ঠের পরিধি 6,339.9 কিমি পরিমাপ করেন। তারপর হচ্ছে কি আধুনিক যুগ। এবার হচ্ছে কি আধুনিক যুগ। আধুনিক যুগে কিরকম ধারণা আছে, বলছে পর্তুগিজ ভূপর্যটক ফার্দিনান্দ ম্যাগেলান কলম্বাস প্রমুখ সারা পৃথিবী প্রদক্ষিণ করে পূর্ব স্থানে ফিরে এসে পৃথিবীকে গোলীয় আকৃতির কথা প্রমাণ করে। মানে যেই জায়গা থেকে তারা যাত্রা শুরু করে ঠিক সেই জায়গাতেই তারা যাত্রার শেষে আসে। অর্থাৎ একমাত্র এটা গোল হলে সেটা সম্ভব, তাই তো? বৃত্ত ধরো যেই জায়গা থেকে আমরা শুরু করলাম আঁকা, তো সেই জায়গাতেই তো শেষ হয়, সেই জায়গাতেই তো শেষ হচ্ছে। মানে একমাত্র গোল হলে এটা সম্ভব, তাই তো? তাহলে তারা বলেন যে যেহেতু তারা পৃথিবী প্রদক্ষিণ করেছে, তাই তো? পৃথিবী প্রদক্ষিণ করেছে মানে যেই জায়গা থেকে তারা প্রদক্ষিণ করেছে ঠিক সেই জায়গাতেই আবার তারা ফিরে এসেছে, অর্থাৎ এটি গোল, তাই তো? গোল বলে মানে গোল আকৃতি তারা প্রমাণ করেন। তারপর কি বলেছে দেখো, বলছে সাম্প্রতিক ধারণা, পৃথিবীর অভিগত গোল আকৃতি। বিংশ শতকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ইংল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশ গবেষকগণ আরো নিখুঁতভাবে পৃথিবীর ব্যাস ও পরিধি পরিমাপ করেন। পৃথিবীর ব্যাস ও পরিধি পরিমাপ করে। এতক্ষণ আমরা দেখলাম যে পৃথিবীর ব্যাস ও পরিধি পরিমাপ করা হয়েছে, কিন্তু এনারা আরো নিখুঁত ভাবে সেই পরিমাপ করেন, তাই তো? মানে অর্থাৎ গোল যে পৃথিবী সেটা বোঝাই যাচ্ছে। যথাক্রমে 43 কিমি 135 কিমি ব্যবধান নির্ণয় করে বলেন পৃথিবীর উত্তর দক্ষিণ অক্ষ একটু চাপা, উত্তর দক্ষিণ অক্ষ হচ্ছে একটু চাপা এবং পূর্ব পশ্চিম অক্ষ কিছুটা স্ফীত। পৃথিবীর পূর্ণ গোলকের পরিবর্তে অভিগত গোলকের ধারণা সুপ্রতিষ্ঠিত হয়। পূর্ণ গোলক কিন্তু বলেনি, কি গোলক হলো? অভিগত গোলকের ধারণা প্রতিষ্ঠিত হয়। পূর্ণ গোলক কেন বলছে না? বললো কি উত্তর দক্ষিণের কিছুটা হচ্ছে কি উত্তর দক্ষিণ হচ্ছে একটু চাপা, আর পূর্ব পশ্চিম হচ্ছে কি একটু কিছুটা স্ফীত। পূর্ণ গোলক হলে কি পুরো গোল হতো, কিন্তু পুরো গোল না, কিছুটা চাপা, কিছুটা হচ্ছে স্ফীত, যার কারণে একে কি বলা হচ্ছে? অভিগত গোলক। তারপর কি বলেছে, সর্বশেষে কি ধারণা দেওয়া হয়েছে? পৃথিবীর জিওড আকৃতি। মানে জিওড আকৃতি, পৃথিবী হচ্ছে জিওড আকৃতি, মানে পৃথিবী আকৃতি নিজের মতোই। কি বলেছে দেখো, বিংশ শতকের শেষ ভাগে পৃথিবীর অভিগত গোল আকৃতির ধারণাকে আরো নিখুঁত করে বলা হয় ভূপৃষ্ঠে ভূমিরূপের ও মাধ্যাকর্ষণ শক্তির তারতম্যের জন্য। পৃথিবীতে ভূমিরূপের ও মাধ্যাকর্ষণ শক্তির তারতম্যের জন্য পৃথিবী মসৃণ ও অভিগত গোলক নয়, বরং পৃথিবীর আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনীয় নয়। তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর নিজের মতো, যাকে আমরা জিওড বলে থাকি। ঠিক আছে, মানে লাস্টে কি সর্বশেষের ধারণা কি পৃথিবী গোল আকৃতি, মানে পূর্ণ বৃত্তাকার বা গোল আকৃতিও বলা হচ্ছে না, পৃথিবীকে কোনো বস্তুর সাথে তুলনা করা যাচ্ছে না, বরঞ্চ বলা হচ্ছে কি পৃথিবীর আকৃতি পৃথিবীর নিজের মতো, অর্থাৎ জিওড, তাই তো? তারপর কি বলা হয়েছে দেখো, পৃথিবীর আকার ও আকৃতির প্রমাণ সমূহ। আমরা এতক্ষণ জানলাম যে পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে মানুষের কিরকম ধারণা ছিল প্রাচীন যুগে, মধ্যযুগে, সাম্প্রতিক ধারণা কি, সর্বশেষে কি ধারণা আমরা এসেছি, সেই
আকৃতি সম্পর্কে ধারণা আমরা জানলাম। এখন আমরা জানবো পৃথিবীর আকার বা আকৃতির প্রমাণ সমূহ। আকার বা আকৃতির প্রমাণ কি পাওয়া গেছে? বলছে যে পৃথিবীর গোল আকৃতির প্রমাণ, পৃথিবীর যে গোল আকৃতি বলা হয়েছিল সে গোল আকৃতির প্রমাণ কি কি আছে। বলছে প্রথম থেকে পৃথিবীর আকৃতি পূর্ণবৃত্তাকার বলা হতো, তার প্রমাণ কি দেখো, প্রত্যক্ষ প্রমাণ, মহাকাশচারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা। বলছে মহাকাশচারী ইউরি গ্যাগারিন ভ্যালেন্টিনা পৃথিবীকে প্রদক্ষিণের সময় শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেন এবং পৃথিবী দেখতে গোল ও মণ্ডলের মতো। ঠিক আছে, মানে তারা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেন এবং বলেন যে পৃথিবী দেখতে হচ্ছে গোল ও মণ্ডলের মতো। বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন 1961 সালে 12 এপ্রিল স্পুটনিকে চড়ে ভূ প্রদক্ষিণের সময় বলেন পৃথিবীকে দেখতে গোলাকার বটে, তবে তা অনেকটা পেয়ারার মতো। আবার বিশ্বের সর্বপ্রথম চন্দ্র অভিযানকারী নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন 1969 সালে 21 জুলাই চন্দ্রপৃষ্ঠ থেকে কালো মহাকাশে পৃথিবীকে দেখেন ও সাদা ও ফিকে নীল রঙের উজ্জ্বল এক গোলকের মতো। তাহলে তারা কি মহাকাশকে দেখেন কিভাবে? বলছে মহাকাশে পৃথিবীকে দেখেন সাদা ও ফিকে নীল রঙের উজ্জ্বল এক গোলকের মতো। ঠিক আছে, তাহলে এ থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে পৃথিবী পূর্ণবৃত্তাকার, মানে পূর্ণ গোল। ঠিক আছে, তারপর কি হচ্ছে উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্র থেকে কিভাবে প্রমাণ পাওয়া যায়? বলছে বর্তমান দিনে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের ক্যামেরায় তোলা ছবিগুলো থেকে দেখা যায় যে কালো মহাকাশের হাওয়া মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়। পটভূমিতে পৃথিবী একটি উজ্জ্বল রঙের, তাই পৃথিবীকে নীল গ্রহ বা জল গ্রহ বলা হয়ে থাকে বা জলগ্রহ বলা হয়ে থাকে। গোলক বা গোলাকার পৃথিবীর অর্ধাংশ সূর্যালোকে উজ্জ্বল ও রঙিন এবং বাকি অংশ অন্ধকার হয়। ঠিক আছে, তাহলে কি উপগ্রহ চিত্র থেকে দেখা যায় যে পৃথিবীকে দেখতে গোল আকৃতির এবং পৃথিবীকে জল গ্রহ বলা হচ্ছে, কারণ জলের ভাগটা বেশি। নীল গ্রহ, তাই তো নীল গ্রহ বলা হচ্ছে। এবং এটাও দেখা হয় যে পৃথিবীর অর্ধেক অংশটা হচ্ছে দিন মানে উজ্জ্বল হয়ে থাকে, আরেক অর্ধেক অংশটা হচ্ছে অন্ধকার হয়ে থাকে, মানে গোলকের কারণে সেটা হয়ে থাকে। গোল হলে কি, যে দিকটা হচ্ছে পৃথিবী সূর্যের দিকে আছে, পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে থাকবে সেদিকটা উজ্জ্বল হবে, আর তার ঠিক বিপরীত দিকটা কি হবে, অন্ধকার দেখা যাবে, তাই তো। তারপর কি বলেছে দেখো, পরোক্ষ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ আমরা পেলাম, এবার হচ্ছে পরোক্ষ প্রমাণ। পরোক্ষ প্রমাণ সম্পর্কে কি বলা হয়েছে? বলছে চাঁদের ওপর পৃথিবীর গোলাকার বস্তুর ছায়া গোলাকার হয়। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পতিত পৃথিবীর ছায়া গোলাকার হয়। পৃথিবী গোলক আকৃতির হওয়ায় তা একমাত্র সম্ভব হয়। গোল বস্তুর ছায়া সবসময় গোল আকৃতির হয়। তাহলে আমরা দেখেছি যে চন্দ্রগ্রহণের সময় কি হয়, চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে, তাই তো। তাহলে সেই ছায়াটা কি গোল আকৃতিরই হয়। তাহলে পৃথিবী নিশ্চয় গোল, যার কারণে হচ্ছে কি পৃথিবীর ছায়াটাও গোল আকৃতিরই হয়। তারপর কি বলেছে, সূর্যোদয় এবং সূর্যাস্তের তারতম্য। ভূপৃষ্ঠ সমতল হলে সর্বত্র একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত হতো। সূর্য ওঠা মাত্র সকল স্থানে একই সঙ্গে দিন ও সূর্য ডোবা মাত্র রাত হতো। কিন্তু পৃথিবী গোলাকার হওয়ার পূর্ব দিকের দেশগুলিতে আগে সূর্যোদয় হয় সকাল, মধ্যাহ্ন, বিকেল ও সূর্যাস্ত হয় আগে, আর পশ্চিম দিকে পরে হয়। পৃথিবীর অর্ধেক অংশে দিন ও বাকি অংশে রাত হয়। তারপর কি বলেছে, জাহাজ পর্যবেক্ষণ। তীরের দিকে আগত জাহাজের ওপর অংশ ক্রমান্বয়ে মাস্তুল, চোং, ছাদ, পাটাতন থেকে নিচের অংশ দেখা যায়। আবার তীর থেকে সমুদ্রগামী জাহাজের নিচের অংশ থেকেও উপরের অংশগুলি হচ্ছে কি অদৃশ্য, উপরের অংশগুলি অদৃশ্য হয়। নিচের অংশ থেকেও উপরের যে অংশগুলি, সে উপরের অংশগুলি হচ্ছে অদৃশ্য হয়ে যায়।
গোলাকার পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ উত্তাল হওয়ায় এরকম ঘটে। সমতল হলে পুরো জাহাজটাই একই সঙ্গে দৃশ্যমান হতো। মানে বলতে চাইছে যদি সমতল হতো তাহলে জাহাজ যত দূরই যেত না কেন একই রকমই দেখা যেত, জাহাজের পুরোটাই দেখা যেত। কিন্তু গোলাকার হওয়ার কারণে যত সামনে সবটা দেখা গেলেও জাহাজে যখন দূরে যায় তখন কিন্তু জাহাজের পুরো মানে সবটা দেখতে পাওয়া যায় না। আচ্ছা, ভূপ্রদক্ষিণ কলম্বাস, মার্কো পোলো, জেমস কুক, ফার্দিনান্দ ম্যাগেলান, ফ্রান্সিস ড্রেক প্রমুখ ভূপর্যটকগণ নির্দিষ্ট স্থান থেকে একই দিকে জাহাজ চালিয়ে সারা পৃথিবী প্রদক্ষিণ করে আবার পূর্বের স্থানে ফিরে এসেছেন। ঠিক আছে, মানে যেই জায়গা থেকে তারা যাত্রা শুরু করেছিলেন ঠিক সেই জায়গা থেকে যাত্রা শুরু করার পর আবার তারা ফিরে এসে ঠিক সেই জায়গাতেই ফিরে আসেন। একইভাবে বিমান চালিয়েও একই স্থানে ফিরে আসা যায়। পৃথিবী গোলাকার হওয়ায় এটা সম্ভব। তারপর কি বলেছে, দিগন্ত রেখার পর্যবেক্ষণ। ভূপৃষ্ঠে দাঁড়িয়ে যতটা দিগন্ত রেখা দেখা যায় ক্রমশ ওপরের দিকে উঠলে চারপাশে পরিধি বাড়তে থাকায় সমতল বাড়ির ছাদ, বিমান, কৃত্রিম উপগ্রহ থেকে দিগন্ত রেখার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। পৃথিবী গোলাকার হওয়ায় দিগন্ত রেখার বৃদ্ধি পায় এবং আকৃতিও বৃত্তচাপের মতো হয়। তারপর কি বেডফোর্ড লেভেল পরীক্ষা। বেডফোর্ড লেভেল পরীক্ষা কি বলা হয়েছে বলছে 1870 সালে ব্রিটিশ বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডে বেডফোর্ড খালের স্থির জলে একই দৈর্ঘ্যের তিনটি দণ্ডকে 1 কিমি ব্যবধানে একই সরল রেখায় ভাসিয়ে রাখেন। এরপর দূরবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখেন যে প্রথম এবং তৃতীয় দণ্ডের মাথা একই সমতলে মানে একই তলে আছে, কিন্তু মাঝের দণ্ডটি কিছুটা উঁচুতে আছে। পৃথিবী পৃষ্ঠ গোলীয় হওয়ায় দুই প্রান্তের একই উচ্চতার দুটি দণ্ডের তুলনায় মাঝের দণ্ডটি উঁচু হয়েছিল। সমতল হলে একই উচ্চতায় তিনটে খুঁটি একই জায়গাতেই অবস্থান করত। ঠিক আছে, মানে পৃথিবী যদি সমতল হতো তাহলে কি হচ্ছে, তিনটি যে দণ্ড ভাসিয়ে দিয়েছিল সেই দণ্ড কিন্তু একই রকম অবস্থানে থাকতো। কিন্তু পৃথিবী গোলীয় হওয়ার কারণে, গোলক আকৃতির হওয়ার কারণে প্রথম এবং শেষের দণ্ডটি হচ্ছে একই জায়গায় আছে, কিন্তু মাঝখানে যে দণ্ডটি ছিল সেটা হচ্ছে কি একটু উঁচুতে অবস্থান করছিল, যা থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবী গোল আকৃতি। ভৌগোলিক কারণ বলছে গোলীয় ভূপৃষ্ঠ সমতল বলে মনে হয় কেন? কোনো বৃহৎ বস্তুর সামান্য অংশ দেখলে তার আকৃতি ও আকার স্পষ্ট বোঝা যায় না। সুবিশাল পৃথিবীর এক অতি নগণ্য অংশকে আমরা স্বল্পদূর প্রসারী দৃষ্টিশক্তির সাহায্যে একসঙ্গে দেখতে পাই। ফলে একটি বৃহৎ বৃত্তের ক্ষুদ্র বৃত্তাংশ দেখলে যেরূপ সরল রেখা মনে হয় গোলীয় ভূপৃষ্ঠকে সেইরূপ সমতল বা চ্যাপ্টা বলে মনে হয় না। তারপর কি বলছে, পৃথিবীর অভিগত গোলাকৃতি। বলছে পৃথিবীর আকৃতি গোলাকার হলেও তা সম্পূর্ণ পূর্ণ বৃত্তাকার নয়। এই সম্পর্কে আমরা আগেই জেনেছি যে পূর্ণ বৃত্তাকার নয়, ওটা হচ্ছে অভিগত গোলক আকৃতি। তারপর কি পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কিছুটা ফোলা এবং মেরু অঞ্চল সামান্য চাপা। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কি কিছুটা ফোলা হয় আর মেরু অঞ্চল হচ্ছে সামান্য চাপা। তাই পৃথিবীর প্রকৃত আকৃতি অনেকটাই অভিগত গোলকের মতো, পূর্ণ বৃত্তাকার কিন্তু নয়। আচ্ছা, কি বলেছে দেখো, বলছে অভিগত গোলক আকৃতি আমরা জানলাম, তাহলে এই অভিগত গোলক আকৃতিটা কাকে বলে? বলছে যে গোলকের উত্তর দক্ষিণ অক্ষ সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম অক্ষ কিছুটা ফোলা তাকে অভিগত গোলক বলা হয়ে থাকে। বৈশিষ্ট্য কি বলছে, বৈশিষ্ট্য আমরা এখান থেকে পেয়ে গেছি কি বৈশিষ্ট্য হতে পারে। কি বলেছে দেখো, বলছে অভিগত গোলকের দুটি অক্ষ থাকে, এই অক্ষ আনুভূমিক এবং ক্ষুদ্র অক্ষ উলম্ব। পৃথিবীর ক্ষেত্রে দীর্ঘ অক্ষ নিরক্ষরেখা এবং উলম্ব অক্ষ হচ্ছে কি মেরু রেখা গঠন করে। এবার কি বলেছে, পৃথিবীর অভিগত গোল আকৃতির কারণ। বিজ্ঞানীগণ প্রমাণ করেন যে কোনো গোলাকার নমনীয় বস্তু নিজ মেরুদণ্ডের চারপাশে লাট্টুর মতো অবিরামভাবে ঘুরলে তার মধ্যে একই সঙ্গে পরস্পর বিরোধী কেন্দ্রমুখী শক্তি ও কেন্দ্র বহির্মুখী শক্তি উদ্ভব ঘটে।
মধ্যভাগ নিরক্ষরেখা বা পূর্ব পশ্চিমে ব্যাস বরাবর কেন্দ্র বহির্মুখী শক্তি এবং মেরুদণ্ড অর্থাৎ উত্তর দক্ষিণ ব্যাস বরাবর কেন্দ্রমুখী শক্তি কার্যকর হয়ে মধ্যভাগ স্ফীত এবং মেরুর ভাগ চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকে। একইভাবে আমাদের পৃথিবীর জন্মকালে উত্তপ্ত ও নমনীয় ছিল। ক্রমাগত আবর্তনের ফলে নিরক্ষরেখা অঞ্চলে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে পদার্থসমূহ সরে গিয়ে স্ফীত হয়েছে এবং মেরু অঞ্চলে কেন্দ্রমুখী শক্তির প্রভাবে চ্যাপ্টা হয়েছে। মানে কিভাবে স্ফীত হয়েছে এবং কিভাবে চ্যাপ্টা হয়েছে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ। এতক্ষণ যে পৃথিবী পূর্ণ বৃত্তাকার তার সম্পর্কে আমরা প্রত্যক্ষ প্রমাণ পরোক্ষ প্রমাণ পেয়েছি। এবারে কি বলছে, অভিগত গোলক আকৃতির কি প্রমাণ আছে। পৃথিবীর ব্যাস ও পরিধির পার্থক্য। বলছে পৃথিবী নিখত বৃত্ত হলে ভূপৃষ্ঠের সমস্ত বিন্দু থেকে ব্যাস এবং পরিধির সমান হতো। বাস্তবে দেখা যায় যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি ও পরিধি 40,093 কিমি। মেরু ব্যাস 12,714 কিমি, পরিধি হচ্ছে 39,958 কিমি। তাই নিরক্ষীয় ব্যাসের মেরু ব্যাস হচ্ছে 43 কিমি বড় এবং নিরক্ষীয় পরিধি মেরু পরিধি অপেক্ষায় 135 কিমি বড়। তাই পৃথিবীর নিরক্ষীয় মধ্যভাগ মেরু অঞ্চল অপেক্ষা ব্যাসে 43 কিমি ও পরিধিতে 135 কিমি বড়। তাই পৃথিবী পূর্ণ গোলক নয়, অভিগত গোলক। মানে এখানে ব্যাস এবং পরিধি কিন্তু একই হচ্ছে না, তাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে বলা হচ্ছে যে পৃথিবী কিন্তু পূর্ণ গোলক নয়, পৃথিবী হচ্ছে অভিগত গোলক আকৃতির। তারপর হচ্ছে কি বস্তুর ও ওজনের তারতম্য। দেখো এখানে একটা ছবি দেখানো হয়েছে, পৃথিবীর তোমার পরিধি আর ব্যাস দেখো দুটো কিন্তু আলাদা, সবই মান কিন্তু আলাদা, মানে কোনোটাই হচ্ছে কি সমান মান পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তারপর কি বলেছে বস্তুর ওজনের তারতম্য। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে যে বস্তু ভূকেন্দ্র থেকে যত দূরে থাকে তার উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ টান ততই কিন্তু কম হয়। পৃথিবী পূর্ণগোলক হলে ভূপৃষ্ঠের সর্বত্র অভিকর্ষ শক্তি ও বস্তুর ওজন একই হতো। একই পরিমাণ বস্তুকে ওজন করলে নিরক্ষীয় অঞ্চলে কম এবং মেরু অঞ্চলে বেশি হয়, কারণ নিরক্ষীয় ভূপৃষ্ঠ ভূকেন্দ্র থেকে দূরে থাকায় বস্তুটির ওপর অভিকর্ষ বল তথা ওজন কম এবং মেরু ভূপৃষ্ঠ থেকে কাছে থাকায় মাধ্যাকর্ষণ শক্তি তথা ওজন বেশি হয়। তাই নিরক্ষীয় অঞ্চল কিছুটা ফোলা এবং মেরু অঞ্চল খানিকটা চাপা প্রকৃতির হয়ে থাকে। ঘড়ির সময়ের পার্থক্য। 1671 সালে ফরাসি জ্যোতির্বিদ জাঁ রিচার পরীক্ষা করে দেখেন যে প্যারিসে তার পেন্ডুলাম দিয়ালের ঘড়ি নিখুঁত সময় দেয়, কিন্তু দক্ষিণ আমেরিকার কেন দ্বীপে ঘড়িটির সময় প্রতি 24 ঘন্টা 2.5 মিনিট পিছিয়ে যায়। ঘড়ির সময় নির্ভর করে ঘড়ির দোলকের দোলন হার ও মাধ্যাকর্ষণ শক্তির ওপর। অক্ষাংশগতভাবে প্যারিস ভূকেন্দ্র থেকে কিছুটা কম দূরে এবং কেন দ্বীপ বেশি দূরে থাকে, ফলে প্যারিসে গোলকের ওপর মাধ্যাকর্ষণ শক্তি বেশি কার্যকরী হয়ে গতি বেড়ে গিয়ে সময় বেশি হয় এবং কেনে ওই শক্তির প্রভাব কম থাকায় দোলনকালে কমে গিয়ে পিছিয়ে যায়। তাই কেন দ্বীপ অঞ্চলে ভূপৃষ্ঠে স্ফীত ও প্যারিসে চাপা হয়ে থাকে। তারপর কি বলেছে নক্ষত্র পর্যবেক্ষণ। নক্ষত্র পর্যবেক্ষণে কি বলেছে, নিরক্ষরেখা থেকে একই দ্রাঘিমা বরাবর উত্তর বা দক্ষিণ মেরুর দিকে এগোতে থাকলে কোন নক্ষত্রের উন্নতি কোণ 1 ডিগ্রি করে বাড়তে বাড়তে নিরক্ষীয় অঞ্চলে যে ভূপৃষ্ঠ দূরত্ব অতিক্রম করতে হয় ক্রমশ মেরুর দিকে তা বৃদ্ধি পায়। নিরক্ষীয় অঞ্চলে 110 থেকে 569 কিমি এবং মেরু অঞ্চলে 111.700 কিমি হয়, অর্থাৎ মেরুতে 1 থেকে 131 কিমি বেশি হয়। তাই ভূপৃষ্ঠের গোলত্ব নিরক্ষীয় অঞ্চলে বেশি আর মেরু অঞ্চলে কম।
আচ্ছা, আর কি বলেছে দেখো, বলছে পৃথিবীর পরিধি চাপের পরীক্ষা। 1736 থেকে 37 সালে ফরাসি রয়্যাল একাডেমি অফ সায়েন্সের কিটো, প্যারি ও ল্যাপল্যান্ড এই তিনটি ভিন্ন স্থানে একটি নির্দিষ্ট পরিমাণ পরিধি চাপের দৈর্ঘ্য পরিমাপ করে দেখে যে কিটোতে চাপের দৈর্ঘ্য সব থেকে কম এবং প্যারিতে হচ্ছে মাঝামাঝি, আর ল্যাপল্যান্ডে মেরু অঞ্চলে সামান্য চ্যাপ্টা হওয়ায় চাপের দৈর্ঘ্য বেশি। এবার কি দেখো, বলছে গোলক এবং অভিগত গোলকের মধ্যে পার্থক্য কি আছে। কাকে গোলক মানে গোলকের কি কি আমরা বৈশিষ্ট্য পেয়ে থাকতে পারি, আর অভিগত গোলকের কি কি আমরা বৈশিষ্ট্য পেয়ে থাকি। দেখো বলেছে ব্যাস, প্রথমত ব্যাস কি, গোলকের মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাস হচ্ছে সমান প্রকৃতির হয়, আর অভিগত গোলকের কি মেরু এবং নিরক্ষীয় ব্যাস হচ্ছে অসমান প্রকৃতির হয়। আকৃতি, গোলকের আকৃতি সম্পূর্ণ বৃত্ত বা গোল, আর অভিগত গোলকের আকৃতি হচ্ছে কি এর মেরুর দিক কিছুটা চ্যাপ্টা এবং মধ্যভাগ কিছুটা ফোলা আকৃতির হয়। ভরকেন্দ্র, এর ভরকেন্দ্র কেন্দ্রের ঠিক মাঝখানে থাকে, আর এর ভরকেন্দ্র হচ্ছে নাভির মধ্যে অবস্থিত থাকে। আর আকর্ষণ বল কি বলছে, গোলকের কেন্দ্র থেকে সব দিকে মাধ্যাকর্ষণ বল হচ্ছে কি সমান হয়, আর অভিগত গোলকের কি মাধ্যাকর্ষণ বল মেরুতে বেশি এবং নিরক্ষীয় অঞ্চলের কম হয়। ঠিক আছে, তাহলে কোথায় মাধ্যাকর্ষণ শক্তি সমান, কোথায় মাধ্যাকর্ষণ শক্তি বেশি, কোথায় মাধ্যাকর্ষণ শক্তি কম হয় সেই সম্পর্কে আমরা জানলাম। এছাড়াও গোলক এবং অভিগত গোলককে চিনবো কিভাবে, তাদের বৈশিষ্ট্য কি আছে তার সম্পর্কেও আমরা জানলাম। এবার হচ্ছে কি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই মানে জিওড। কি বলেছে দেখো, পৃথিবীকে পূর্ণ গোলক বা অভিগত গোলক বলা হলেও পৃথিবীর আকৃতির সঙ্গে আমাদের কোনো জানা বা দেখা কোনো বস্তুর বা আকৃতির মিল নেই। সঠিকভাবে তুলনাও করা যায় না। তাই পৃথিবীর নিখুঁত আকৃতি হলো পৃথিবীর আকৃতি বা পৃথিবীর মতোই বা জিওড। জিওড বলার কারণ কি বলছে, বন্ধুরতা, পৃথিবীতে পৃষ্ঠ গোলক বা বাবলের মতো মসৃণ বা সমান না। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্র তলদেশের সীমা ভূত্বকে অনেক নিচু এবং স্থলভাগের সিয়াল ভূত্বকে অনেক উঁচু। আবার সমুদ্র তলদেশেও সমুদ্রগিরি, বেসিন, খাদ আছে এবং স্থলভাগেও সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত ও পর্বতশৃঙ্গ আছে। ফলে ভূপৃষ্ঠ থেকে যথেষ্ট উঁচু নিচু ঢেউ খেলানো মানে বন্ধুর প্রকৃতি। তাই তো। পৃথিবীর স্থলভাগের উচ্চতম অংশ নেপালের মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৫০ মিটার এবং প্রশান্ত মহাসাগরে পৃথিবীর নিম্নতম অংশ মানে মারিয়ানা খাতে চ্যালেঞ্জার ডেপথের গভীরতা ১১,০৩৩ মিটার। তাই পৃথিবীর বন্ধুরতা হচ্ছে কত, ১৯.৮৮৩ কিমি, অর্থাৎ ভূপৃষ্ঠে বন্ধু। তাই পৃথিবীর প্রকৃত নিখুঁত আকৃতি হলো অনিয়মিত ভূমিরূপ বিশিষ্ট তরঙ্গায়িত। জিওডেসি কি বলছে, পৃথিবীর আকৃতি, আয়তন, ক্ষেত্রফল, অভিকর্ষজ বলের পরিমাপ বিজ্ঞানের যে শাখায় নিখুঁত ভাবে পর্যালোচনা করা হয়ে থাকে তাকে আমরা জিওডেসি বলে থাকি। প্রাচীনকালে গ্রিকরা জিওমেট্রি থেকে পৃথিবী পৃথক করে আলাদা বিষয় হিসেবে জিওডেসি বিষয়টিকে জনপ্রিয় করেন। এই জিওডেসি থেকে হচ্ছে কি জিওড শব্দটি এসেছে। 1828 সালে CF কজেস প্রথম পৃথিবীর গাণিতিক আকার ব্যাখ্যা করে দেন এবং পরে 1873 সালে GF লিসনিং প্রথম জিওয়েড শব্দটি ব্যবহার করে থাকেন। জিওয়েড তল, সকল মহাসাগরগুলিকে খাল কেটে যুক্ত করলে পৃথিবীব্যাপী একটি সম জলতল পাওয়া যাবে, যে তলের অভিকর্ষজ বল সব স্থানে সমান। তাকে আমরা কি বলবো, জিওয়েড তল। মানে যেখানে হচ্ছে কি অভিকর্ষজ বল সব জায়গাতে সমান, সেই তলকে আমরা বলবো হচ্ছে জিওয়েড তল। জিওয়েড তলই হলো কি সমুদ্রতল। তাহলে জিওয়েড তল কোনটা, সমুদ্র তলটাই হচ্ছে কি জিওয়েড তল। সুতরাং পৃথিবীর আকৃতি কতকটা নাশপাতির মতো। কার মতো, নাশপাতির মতো। আসলে পৃথিবীর আকৃতি কোনো কিছুর সাথেই তুলনা করা যেতে পারে না। তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। পৃথিবীর এই আকৃতিকে আমরা জিওয়েড বলবো। নাশপাতির মতো বলা হয়, নাশপাতি যে সেটা বলছে না,
নাশপাতির মতোই, অর্থাৎ বলা হয়ে থাকে যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, ঠিক আছে, কোনো বস্তুর সাথে তুলনীয় নয়। এই এই যে পৃথিবীর আকৃতি পৃথিবীর নিজের মতোই, এটাকেই আমরা বলবো যে জিওয়েড। আচ্ছা, আজকের ভিডিওতে তাহলে আমরা কি জানলাম? আমরা পৃথিবীর আকার আকৃতি জিওয়েড, তাই তো, এই সম্পর্কে জানলাম। তার পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে যে ধারণা, গোল আকার যে ধারণা, তার প্রমাণ, অভিগত গোলক আকৃতির কি প্রমাণ পাওয়া গেছে, এই সম্পর্কে জানলাম। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর এই সম্পর্কে যাবতীয় প্রশ্ন আমাদের ওয়েবসাইট চ্যানেল স্কুলওয়ালা.info তে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।